প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ওয়েসিস এই সময় অনুষ্ঠানে স্বাগতম। সঙ্গে আছি আমি এস এম আকাশ। আজ আমরা বেশ কয়েকটি বিষয়ে কথা বলার চেষ্টা করব। প্রথম হচ্ছে রানা প্লাজা ধস প্রসঙ্গ। আপনারা জানেন যে রানা প্লাজা ধসের আজ ৩ বছর। আপনারা জানেন, হয়তো মনে থাকবে যে এই ধসে যে ট্র্যাজেডি, প্রায় ১২০০ মানুষ প্রাণ দিয়েছিল বা প্রাণ তাদের আত্মহত্যা দিতে হয়েছিল, নিহত হয়েছিল এবং বেশ কয়েক হাজার মানুষ আহত হয়েছিল, পঙ্গু হয়েছিল। তারা আজও তাদের দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছে। আজ রানা প্লাজা পূর্তিতে ৩ বছর পূর্তিতে সেখানে অনেক মানুষ গিয়েছিল, যারা স্বজন হারিয়েছিল সেখানে তারা গিয়েছিল এবং অনেকে বিচার প্রার্থী, এখনো বিচার হয়নি এবং তাদের যে পুনর্বাসন সেটা ঠিক মতো হয়নি। এগুলো নিয়ে আমরা কিছুটা কথা আলোচনা করব। আপনারা জানেন যে গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক কে হত্যা করা হয়েছে, কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সেটা নিয়ে মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চার হয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা একটু আলোচনা করব যদি সময় পাই, সেটা হলো তৃতীয় দফা নির্বাচন হয়ে গেল, ইউপি নির্বাচন, সেটা নিয়ে। আর আমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য দুজন অতিথি আছেন, তাদের সাথে আপনাদের পরিচয় করেছি। অধ্যাপক সলিমুল্লাহ খান, রাজনৈতিক বিশ্লেষক, এবং সিনিয়র সাংবাদিক মইনুল আলম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা রানা প্লাজা দিয়েই শুরু করি, কারণ আজকের ঘটনা ৩ বছর পূর্তি হলো। আমরা জানি যে প্রায় ১২০০ মানুষ, শ্রমিক বেশিরভাগ, তারা প্রাণ দিয়েছিল এবং এতদিন ৩ বছরেও পুনর্বাসন সম্পন্ন হয়নি। এখনো দুঃসহ স্মৃতি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বিচার কাজ সন্তোষজনক পর্যায়ে এখনো আসেনি। এ বিষয়ে আপনার মতামত জানতে চাই। রানা প্লাজা সম্পর্কে প্রথম যে কথাটা বলার দরকার, যে এটা একটা বড় আকারের ঘটনা। আমাদের সংবাদপত্রের ভাষায় এটাকে দুর্ঘটনা বলা হয়েছে এবং কেউ কেউ বলে যে শিল্প বিপ্লব শুরু যখন হয়েছিল ইংল্যান্ডে, তখন থেকে শুরু করে এই পর্যন্ত এই গত ২০০-২৫০ বছরের মধ্যে এরকম বড় শিল্প দুর্ঘটনা খুব কমই ঘটেছে। অর্থাৎ এতগুলি মানুষের জীবন একসাথে যাওয়া, অনেক সময় অগ্নিকাণ্ড হয়, অনেক সময় অন্য জায়গায় হয়। বলছি কি, এটা যদি আমরা শিল্প গণনা করি, তাহলে শিল্প সংক্রান্ত দুর্ঘটনার ইতিহাসে গত ২ শতাব্দীতে বেশি তুলনা নেই। এটা বড়। খনিতে অনেক বড় বড় দুর্ঘটনা হয়, কিন্তু প্রশ্ন হচ্ছে এটাকে দুর্ঘটনা বলা যাবে কিনা। কারণ এটা এমনভাবে ঘটেছে যেটা ঘটবে এটা প্রায় অনিবার্য ছিল। তাহলে সেটাকে দুর্ঘটনা না বলে বরঞ্চ এটাকে হত্যাকাণ্ড বলাই ভালো। যে এটা একেবারে মানুষের চোখের সামনে, যাকে বলা জীবন মৃত্যুর ঝুঁকি নিয়ে মানুষ কাজ করেছে। এখন আজকে দেখলাম মার্কিন রাষ্ট্রদূত যিনি বাংলাদেশে আছেন, তিনি কোনো এক সবাই বলেছেন যে যেখানে জীবন ঝুঁকিপূর্ণ, সেই ঝুঁকিপূর্ণ ভবনে কাজ না করার অধিকার বা করব না বলার অধিকার শ্রমিকদের থাকা উচিত। তো এটা ভাবলাম আর কি, এই ধরনের দুর্ঘটনার পরে ৩ বছর পরেও আমাদের একটা উপলব্ধি হয়নি যে এই ধরনের দুর্ঘটনাকে নিরুৎসাহিত করতে হলে যে পরিমাণ দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার সেটা দেওয়া হয়নি। সবচেয়ে বড় কথা, শাস্তি কাকে দেবেন? যে ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি এর জন্য দায়ী, তাদের শাস্তি বিচারের মাধ্যমে হয়তো দেওয়া যাবে, কিন্তু তাতেও কিন্তু এর সমস্ত প্রতিকার হবে না। সেই জন্য বলছি, যে ব্যবস্থাপন, যে ধরনের চিন্তা, যে ধরনের অসুস্থ প্রতিযোগিতা, মানুষকে কম বিনিয়োগ করে বেশি মুনাফা লাভের যে অসুস্থ প্রবণতা, যেটার নাম আমরা দুর্ভাগ্যবশত দিয়েছি ফ্রি মার্কেট। মানে ফ্রি মার্কেট যখন সীমাহীন হয় তখন সেটার কোনো নিজেই সেটা কোনো সীমা রচনা করে না। যদিও আমার পণ্ডিতরা বলেন সে একটা সীমা রচনা করবে। আমরা রানা প্লাজা থেকে সেই সিদ্ধান্ত নিতে পারি। এখানে আরও যা ঘটেছে, যারা পঙ্গু হয়েছেন, যারা কর্মক্ষমতা হারিয়েছেন, এখন সত্য গবেষকরা বলছেন, আমি কিছু খবর নিয়েছি আজকে, যেমন দৈনিক পত্রিকাগুলিতে অনেক লেখা বেরিয়েছে, তাদের দেখলাম অনেকে এখন আর চাকরি পাননি। গ্রামে যারা ফিরে গেছেন তাদের জীবনে সেই পরিণতি আছে। এর মধ্যে অনেকে পঙ্গু হয়েছেন, তারা অনেকেই দেখা যায় এদের মধ্যে একটা গার্মেন্টস শ্রমিকদের মধ্যে আমি একটা পরিসংখ্যানে দেখলাম ডেলি স্টারে ছাপা প্রবন্ধে, তাদের মধ্যে শতকরা কতজন নারী, কতজন পুরুষ। নারীদের বয়স কত, গড় বয়স ২৬, এবং তরুণেরা। তারপরে হচ্ছে তাদের মধ্যে তালাকপ্রাপ্তা বা বিবাহ বিচ্ছিন্নের সংখ্যা শতকরা ১২ জন। তাতে দেখা যাচ্ছে এইটা অন্য জায়গাতেও হয়তো বিবাহ বিচ্ছেদ হয়, কিন্তু পরিমাণ এত বেশি হয় বলে মনে হয় না। কারণ এই নারী শ্রমিকের প্রাধান্য আছে এখানে। নিহতদের মধ্যে নারী পুরুষ উভয়ই আছেন বটে। তারপরেও প্রশ্ন হচ্ছে, অনেক নারীরা এই দুর্ঘটনার পরেও গর্ভবতী হয়েছেন। তারা তাদের সন্তানদের কী করে লালন করবেন সেই সব বিষয়ে তাদের কোনো ট্রেনিং দেওয়া হয়নি। এবং আরও বহু সমস্যা আছে যেগুলো বলা যেতে পারে। বলে দীর্ঘমেয়াদী পুনর্বাসনের কথা যেটা শুরুতে আপনি বসলেন, সেই ব্যাপারে আমরা কিছুটা উদাসীনী আছি। মানে মুখে অনেকেই দায়িত্ব পালন করেছেন, কিন্তু কাজে, যেমন ধরুন সেই সময় দুর্ঘটনায় তাদেরকে তাৎক্ষণিক চিকিৎসা সুবিধা দেওয়া, সেই চিকিৎসা সুবিধা এনাম মেডিকেল
কলেজ থেকে হসপিটাল থেকে শুরু করে আরও বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে, ওখানে সিআরপি আছে, এগুলি ভালো সেবা দিয়েছে। কিন্তু তারপরেও দীর্ঘমেয়াদী চিকিৎসার যে শর্ত সেটা অনেকগুলো পূরণ করা হয়নি। যেমন অনেকে এখন মানসিক চাপে ভুগছেন, সেই জন্য সাইকিয়াট্রিক কাউন্সেলিং যেটা বলে সেটার ব্যবস্থা হয়নি। আমি তারপরেও গুরুত্ব দেব দীর্ঘমেয়াদী ব্যবস্থার উপর, মানে এই ধরনের দুর্ঘটনা যেন না ঘটে, এই ধরনের উঁচু দালান কোনো রকমের ফিটনেস ছাড়া তৈরি করা, এইটা প্রতিরোধ করাই হবে আমার মনে হয় সবচেয়ে বড় শিক্ষা। তা আজকে এই ৩য় বার্ষিকীতে বিভিন্ন শ্রমিক সংগঠন এখনও আন্দোলন করছেন, তাদের যে ক্ষতিপূরণের ব্যবস্থা সেটা হাস্যকর। মানব জীবনের মূল্য সম্পর্কে আমাদের সরকার এবং আমাদের সিভিল সোসাইটি এমনকি বিদেশি যারা ক্লেমার করছেন তারা যে পরিমাণ তারা নির্ধারণ করেছেন ক্ষতিপূরণ, যেটাকে তারা স্বাভাবিক মনে করছেন 1 লাখ বা 2 লাখ টাকা, এইটা সব দিক থেকেই অপর্যাপ্ত। অর্থাৎ এটা না আসবে শ্রমিকের কাজে, এটা না আসবে যারা এই দুর্ঘটনা ঘটায় তাদেরকে নিরুৎসাহিত করার কাজেই আমরা এখান থেকে অনেকগুলো প্রশ্ন আজকে শিখতে পারি। একটা শিক্ষা এই বলবো আমি যে ব্যক্তিগতভাবে যে সমস্ত শ্রমিক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দেওয়া দরকার, কিন্তু আরও বেশি দরকার যে পরিস্থিতি শ্রমিকদেরকে এই ধরনের বিপজ্জনক অবস্থায় কাজ করতে বাধ্য করে। এটা কিন্তু শুধু বাংলাদেশের ব্যাপার নয়, সারা পৃথিবীতেই শিল্প বিপ্লবের গোড়ায় এই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু পৃথিবীতে এগিয়ে এসছে, আমরা তো 21 শতাব্দীর শুরুতে, অষ্টাদশ শতাব্দীতে যে দুর্ঘটনা হতো সেটা 20 শতাব্দীর পরে 21 শতাব্দীতে হওয়া উচিত নয়, এবং সেখান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত। আমি সরকার এটাই বলবো যে বাংলাদেশের এখন শিল্পপতিরা অথবা গার্মেন্টস রপ্তানিকারকরা বলছেন যে এই ঘটনাকে কেন্দ্র করে তাদের উপর আন্তর্জাতিক চাপ দেওয়া হচ্ছে, বাংলাদেশকে ব্র্যান্ডিং করা হচ্ছে বিপজ্জনক দেশ হিসেবে। সেখান থেকে তারা যদি বিদেশের বিরুদ্ধে পাল্টা সমালোচনা না করে নিজের একটা শিক্ষা গ্রহণ করতেন যে আমরা আগে নিজের ঘর সামলাই, তখন বিদেশিরা আমাদের অন্যায্য সমালোচনা যা করছে তার জবাব দেওয়া যেত। সেই দিক থেকে আমার মনে হয় তারা এখনো শিক্ষা গ্রহণ করেননি। জি, আপনি সাংবাদিক হিসেবে যে জিনিসটা দেখেছেন 3 বছর ধরেই, প্রত্যেক বছরই আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করি, কিন্তু একটি জিনিস হয়েছে, বিদেশি যারা ক্রেতা এবং যে শ্রমিক সংগঠন এদের যে চাপে বেশ কমপ্লায়েন্স, যেটা বলছিলেন শিক্ষা গ্রহণ করে, এক তো শ্রমিকদের যে কিন্তু গার্মেন্টসের কমপ্লায়েন্স এটা অনেক উন্নতি হয়েছে, এটা আমরা দেখলাম যে বিভিন্ন সংগঠন থেকে বলেছে, কিন্তু শ্রমিকদের মান, যে তাদের যে জীবনযাত্রার যে জায়গা, তাদেরকে যে বেতন, সেটা ঠিক ততটা হয়নি, এবং বিশেষ করে রানা প্লাজা যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল পুনর্বাসনের ক্ষেত্রে যথাযথ ভূমিকা নেওয়া হয়নি। ধন্যবাদ। আমি এই রানা প্লাজার ট্র্যাজেডি, এটা আমাদের জাতীয় ট্র্যাজেডি, পোশাক শিল্পের জন্য ট্র্যাজেডি, পুরো বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা, অর্থনীতি বাণিজ্য শিল্পের জন্য ট্র্যাজেডি হিসাবে বিবৃত করে বলছি। এর দুটো দিক, বহু দিক আপনারা দেখতে পাবেন, দুটো দিক। এই যে রানা প্লাজার দুর্ঘটনা কেন হলো, এটা একটা প্রতিকার, দায় দায়িত্ব, এটার একটা মীমাংসা করা, যেটা 3 বছরেও হয়নি। এটার এ ধরনের দুর্ঘটনা কি পরিস্থিতি হয়েছে কিংবা ভবিষ্যতে যাতে না হয়, যেটা আপনি বললেন কমপ্লায়েন্স, সেটা আমাদের নিজের যতটুকু উদ্যোগ তার চেয়ে বিদেশি আমাদের যারা ক্রেতা, আমাদের যারা উন্নয়ন অংশীদার, তাদের চাপটাই বেশি কাজ করেছে। এই কমপ্লায়েন্সের কথা বলেছেন, কমপ্লায়েন্সটা কি? একটি কারখানা, একটি শিল্প প্রতিষ্ঠান, উৎপাদন ইউনিট যদি তার শ্রমিকদের কাজের পরিবেশ, কাজের পাওনা, কাজের শ্রমের যে মূল্য সেটা দেওয়া হয়, যে পরিবেশ নির্ধারণ করা হয়, যে নিরাপত্তা, আগুন কিংবা অন্য যে কোনো দুর্ঘটনা থেকে দূরে থাকার যে নিরাপত্তা, এই বিষয়গুলো হলো কমপ্লায়েন্সের অন্তর্ভুক্ত। নিরাপত্তার ব্যাপারটা প্রচুর চাপ, প্রচুর গবেষণা, প্রচুর মত বিনিময়ের পর একটা পর্যায়ে এসছে বলা যায়, যার ফলে পুনরাবৃত্তি যাতে না হয়। কিন্তু পুনরাবৃত্তি হওয়ার জন্য যে কাজটা করা দরকার, এই 3 বছরে এত বড় একটা ভবন উঠে গেল কোনো অনুমোদন ছাড়া, এটার ভিত মজবুত ছাড়া, নির্মাণ ত্রুটি, বিল্ডিং কোড ভঙ্গ করে যা হলো, এই 3 বছরে আমরা তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে পারিনি। 12 জন সরকারি কর্মকর্তা, সাভার পৌরসভার পরিকল্পনাবিদ, নগরবিদ, ইঞ্জিনিয়ার, সার্ভেয়ার, নকশা অনুমোদনকারী কর্তৃপক্ষ যারা আছে, এদেরকে আমরা বিচারের মুখোমুখি করতে পারিনি। এদের মামলাও হয়নি, এদেরকে ধরাও যায়নি, এদেরকে কোনো জবাবদিহিতার আওতায় আনা হয়নি, যার ফলে একটা বিচারহীন পরিবেশের মধ্যে আমরা 3 বছর পার করেছি, যেটা কোনোভাবে কাঙ্ক্ষিত না। আচ্ছা, বিচারহীন পরিবেশ। এর আগে যদি আরেকটা একই ধরনের ঘটনা, তাজরিন ফ্যাশনের অগ্নিকাণ্ড, সেটাও একই ধরনের পরিণতি, যেটা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। এবং এই রানা প্লাজা ট্র্যাজেডির পর আমরা কি হয়েছে, আমাদের যে তৈরি পোশাকের যে কথা বিদেশে লেভেল হয়েছে, বাংলাদেশের শ্রমিকের রক্ত দিয়ে এই পোশাক তৈরি হয়েছে,
এবং এটা কিনেছে কারা? বিদেশি বড় বড় ক্রেতারা কিনেছে, টেক্সকো সহ বিভিন্ন ক্রেতারা কিনেছে। এবং এদেরকে ক্ষতিপূরণ দেওয়া, এই যে যারা যারা অর্ডার দিয়েছিল, যারা যারা এ ধরনের এমন একটি অনিরাপদ অবৈধ কাঠামোর উপর গড়ে তোলা কারখানা থেকে যারা অর্ডার নিত, তাদের দায় দায়িত্ব আছে। সেই ক্ষতিপূরণের অর্থটা আমরা আজ পর্যন্ত আদায় করতে পারিনি। শুধু আমরা কারিগরি কিছু কাজ করেছি, আমরা কতিপয় ব্যক্তিকে আমরা শনাক্ত করেছি। আর রানা প্লাজার সার্ভাইভার্স যারা প্রায় 4000-এর মতো শ্রমিক, যারা আজীবন, স্যার বললেন যে নারীদের পরিস্থিতি, নারীদের সামাজিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং সবচেয়ে এরা মানসিকভাবে, শারীরিকভাবে এমন একটা পর্যুদস্ত সময় পার করছে, এটার কোনো আমরা প্রতিকার করতে পারি। এক মহিলা শ্রমিক বলছিলেন গতকালই আমাদের পরিবেশ একটা অনুষ্ঠানে, ব্র্যাকে একটা অনুষ্ঠানে গিয়েছিলেন, যে বাইরে থেকে আমার ক্ষত হয়তো দেখা যাচ্ছে, কিন্তু ভিতরে আমার মনের ভিতরে যে কি যন্ত্রণা, ক্ষত, সেটা। এবং আপনি যেটা বলছিলেন যে জীবনের যে মূল্য ধরেছে, সে কত বছর বাঁচবে, সে মানে তার যে কতটুকু পাওনা, জীবনের মূল্য নির্ধারণ খুবই নিষ্করুণ ভাবে করা হয়েছে এখানে। তাহলে আমরা শ্রমিকদের অনেক, আমরা জিএসপি হারিয়েছি। আমি যেটা বলছিলাম, বাংলাদেশের তৈরি পোশাক যে 40 লক্ষ 45 লক্ষ শ্রমিক, যাদের 90% মেয়ে, নারী শ্রমিক, তাদের শ্রমের বিনিময়ে আমরা যে আমাদের এই গুরুত্বপূর্ণ পোশাক খাত, গার্মেন্টস খাত, আমরা যে প্রধান রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র, আমেরিকা, আমরা জিএসপি হারিয়েছি। তার প্রধান এবং অনেকগুলো কারণের বাইরে একমাত্র কারণ যদি মনে করেন, তাহলে রানা প্লাজা ট্র্যাজেডি। আমরা এখন আমরা এর থেকে কোনো শিক্ষা নিইনি, আমরা শিক্ষা নিইনি, যা করণীয় আমরা করিনি। আমি বলবো না যে একেবারে আমরা উদাসীনভাবে কাজ করেছি, কিন্তু পর্যাপ্ত যে করণীয় আমরা করিনি। আমরা বলছি যে আমরা মান উন্নয়ন হয়েছে, আরও কিছু করার আছে। 16 দফা আমাদের বিদেশি বন্ধুরা আমাদের 16 দফা গাইডলাইন দিয়েছে, শর্ত দিয়েছে, এগুলো করণীয়। এরপর শ্রমিক ইউনিয়নের অধিকার, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চয়তা করা, শ্রমিকদের সবচেয়ে অধিকার, লেবার রাইটসের ব্যাপারে শ্রম আইন করেছি, এবং সমাবেশের অধিকার, নানা বিভিন্ন বিষয় আছে, এগুলো আমরা অগ্রসর হচ্ছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দুটো জোট, ক্রেতা জোট আছে, অ্যাকর্ড এবং অ্যালায়েন্স। আপনি ইউরোপিয়ান এবং আমেরিকান যে অ্যাকর্ড অ্যালায়েন্স আছে, এদের যে কর্মকাণ্ড, এদের যে সার্ভে, এদের যে পরিদর্শন, এদের যে তালিকা করা, বাংলাদেশের প্রায় 4000 কারখানার উপর যে ওরা জরিপ পরিচালনা করেছে, সেগুলো আমরা বাস্তবায়ন করছি। কিন্তু আমাদের ভেতর থেকে যে তাগিদটা থাকা দরকার, বিশেষ করে আমি এই তৈরি পোশাক পরিচালনাকারী যে মালিক কর্তৃপক্ষ বিজিএমই নামক একটা বড় প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানের যে কর্মদক্ষতা কিংবা যে সক্রিয়তা, সক্ষমতা থাকা দরকার, সে ব্যাপারে আমি হতাশ বোধ করছি। কারণ রানা প্লাজার মালিক তো বিজিএমই এর একজন সদস্য, উনি একজন যে কোনো কায়দা কানুন করে একটা 12 তলা অবৈধ ভবন তৈরি করেছেন। এরকম নানা ভবন নানা জায়গায় হচ্ছে, এবং ভালনারেবল, ঝুঁকিপূর্ণ প্রচুর। আপনি তেজগাঁর 7 রাস্তা থেকে আপনি তেজগাঁর দিকে হাঁটতে থাকেন, লিংদুন ধরে আশেপাশে দেখবেন অনেক অনুপযোগী, অনেক ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে। আমরা ভূমিকম্পের আশঙ্কা এবং আমরা সিগন্যালের মধ্যে বসবাস করছি। কি পরিস্থিতি হয় আমরা বুঝতে পারি না। মইনুল আলমের কথার সাথে একটু যোগ করি আমি, আমাদের যে দুর্যোগ ব্যবস্থাপনার শক্তি, সেটাও কিছুটা দুর্বল, এটাও প্রমাণিত হয়েছে দুর্ঘটনা। ধরুন এর কিছু আগে যে এখানে একটা আছে না, র্যাঙ্ক ভবনের ভাঙলো, এই বাংলাদেশে দেখা গেলো এই র্যাঙ্কস প্লাস এই ভবনটা ভাঙার জন্য আমাদের যে শক্তি, একটা গোটা জাতির মনে হচ্ছে যেন অসহায়, কতদিন তার লাগলো। রানা প্লাজার ক্ষেত্রে অনেক মানুষ কাজ করেছেন উদ্ধার করার কাজে, তারা অধিকাংশই প্রশিক্ষণহীন, কিন্তু তাদের আবেগ ছিল, তারা প্রাণ ঝুঁকি উদ্ধার করেছেন। আমাদের সেনাবাহিনীর সদস্যরা কাজ করেছেন, সেনাবাহিনী ছিলেন, এনজিওরা ছিলেন, বিভিন্ন ভলান্টিয়ার প্রতিষ্ঠান ছিলেন, এবং ওখানকার স্থানীয় হাসপাতালগুলো অত্যন্ত ভালো সার্ভিস দিতে। তারপর আমি বলবো অভিজ্ঞতার অভাব ছিল, বহু রোগীকে বাঁচানো যেত বা অনেকের পঙ্গুত্ব বা প্যারালাইসিস হতে রক্ষা করা যেত যদি উপযুক্ত সময়ে, যেটাকে ডাক্তার বলে ট্রায়াজ, এটা যদি ঠিকভাবে করা যেত, অর্থাৎ রোগীর টাইপ নির্ণয় করা, তার কী সাহায্য লাগবে, অন্য জায়গায় কোথায় পাঠানো, এবং তখন যদি সিআরপিতে পাঠানো হতো বহু লোক কিন্তু বেঁচে যেত। সিআরপিতে অনেকদিন বলে 3 জনকে পাঠানো হয়েছে। এই সমস্যাগুলো আছে। কিন্তু যা হোক, আমি যেটা বলবো দীর্ঘমেয়াদের সমস্যায় শ্রমিক শ্রেণীর সাথে পুঁজিপতিদের যে সংঘাত, এটা আমরা জানি সবাই। সেখানে পুঁজিপতিরা চায় কম বেতন দিতে এবং কর্ম পরিবেশকে দুর্বল রাখতে, যেন তাদের খরচ কমায়। মূল কথাটা হচ্ছে খরচ কমানো, মুনাফা বাড়াবার জন্যে। কিন্তু আমাদের গার্মেন্টস শিল্পে যে পরিমাণ মুনাফা হয়, পৃথিবীর কোনো শিল্পে এত মুনাফা হয় না। মানে পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখেন, কত পার্সেন্ট মুনাফাকে আমরা স্বাভাবিক মুনাফা বলবো? 15 ভাগ, 20 ভাগ। যদি আপনি 200-300 ভাগ মুনাফা করেন, তাহলে শ্রমিকদের তার একটা অংশ পাওয়ার ন্যায্য অধিকার আছে, কিন্তু সেটা দেওয়া হচ্ছে না। এই জন্য সবচেয়ে বড় কথা হলো একজন মানুষের দৈনিক 8 ঘন্টার বেশি কাজ করা আইনত নিষিদ্ধ আন্তর্জাতিক মানে।
তারপর ওভারটাইমের নামে, যেহেতু আমি বেতন কম পাই তাই আমি তো ওভারটাইম করবোই। আমার যদি মূল বেতন 4000 হয়, আমি ওভারটাইম কাজ করে 8000 করার চেষ্টা করব, 8000 হলে আমি 15000 করার চেষ্টা করব। এইভাবে শ্রমিকদের যে মানসিক এবং দৈহিক শক্তিকে সম্পূর্ণ নিঃশেষ করে দেওয়া, এটা শ্রমিকের জন্য ভালো নয়, শিল্পের যেটা বলে উৎপাদনশীলতার জন্য ভালো নয়। এইটা তাদের বোঝাবে। এই জন্য আমি মনে হয়, হ্যাঁ আমি একমত হই, শোষণের সাথে আরেকটা জিনিস জড়িত আছে, এটা হচ্ছে নির্যাতন। আরেকটা জিনিস জড়িত আছে অপমান। মানে শোষণ, নির্যাতন এবং অপমান, মানে মানুষের যে ডিগনিটি দরকার সেটা না থাকলে এই যে যৌন নির্যাতনের ঘটনা হচ্ছে, আমরা যে কথাটা আসবো, এই যে হত্যাকাণ্ড হচ্ছে, আমরা যেগুলো নিয়ে কথা বলছি, আর এখানে হচ্ছে নীরব হত্যাকাণ্ড এবং ধীর হত্যাকাণ্ড, স্লো কিল। তো এই জিনিস, যে মানুষের জীবিকা ধরেন মানুষ 25 বছর কাজ করতে পারে, সে মানুষ কিন্তু 10 বছরে বুড়া হয়ে যেতে হয়। শিল্প কারখানায় কাজ করে মানুষের এই অবস্থা হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশের জন্য। এখন আমার ভয়াবহ লাগছে, আমি শুধু বেসরকারি সেক্টরকে কি বলবো, সরকারও যে সমস্ত আপনার পরিবেশ সংক্রান্ত যে সমস্ত কাজ করার উদ্যোগ নিচ্ছেন, এই যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, এই বুদ্ধি দিয়েছে কে? এটা বললেই তো আমাদেরকে তখন তারা সমালোচনা করে। সারা পৃথিবী যেখানে, চীন ভারত পর্যন্ত যেটা পরিত্যাগ করতেছে, অথচ এই মন্ত্রী প্রতিমন্ত্রীরা টেলিভিশনে এসে ওকালতি করছেন যে এগুলো আমাদের দেশের জন্য ভালো। রানা প্লাজার দুর্ঘটনা তো মারা গেছে 1135, 1170 বা 1200 জন, বা আহত হয়েছে 4000 জন। কিন্তু সুন্দরবনে, বাঁশখালীতে, মহেশখালীতে যা হবে, তাতে যে কত লক্ষ মানুষের এবং প্রাণীর জীবন বিপন্ন হবে, সেটা এখন বুঝতে না পারে 50 বছর পরে বুঝে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। অধ্যাপক সলিমুল্লাহ খান, আরেকটা খুব দুঃখজনক ঘটনা আমরা জানি, গতকাল অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী দুর্বৃত্তদের হাতে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক, তিনি খুন হয়েছেন। তাকে বেশ নির্মমভাবে কুপিয়ে এবং গলা কেটে হত্যা করা হয়েছে। এবং কেন তাকে হত্যা করা হলো, কারা করলো, এটা এখনো নির্দিষ্টভাবে পুলিশ বলতে পারছে না। যদিও আইএস দায় স্বীকার করেছে, তবে আমাদের বাংলাদেশ পুলিশ বলছে যে এটা অবাস্তব, আইএস এটা সংশ্লিষ্ট আছে, তারা মনে করে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই যে একজন আপাত দৃষ্টিতে একজন, প্রথম কথা হচ্ছে অধ্যাপক, এবং তার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নাই, বিশেষ করে জনসভা থাকে যে ইনি একজন, এর আগে যে লেখাগুলো ব্লগার বা অন্যান্য ক্ষেত্রে বলা হয়েছে যে ইনি ধর্মবিরোধী লেখক বা ইত্যাদি, কিন্তু ইনার বিরুদ্ধে কিন্তু ওই ধরনের কোনো অভিযোগ ছিল না। এবং উনি একজন বেশ সেতার বাজাতেন, গান বাজনার সাথে থাকতেন, একজন আপাত দৃষ্টিতে কোনো শত্রু ছিল না এমন একজন অধ্যাপক, তাকে হত্যা করা হলো। এবং আমরা জানতেই পাচ্ছি না এখন যে কি জন্য, কেন হত্যা হলো। এই জন্য তো দেশে পুলিশ বিভাগ রয়েছে যারা সে খবর বের করবে বলে আমরা আশা করি। কিন্তু তার আগেও আমাদের কিছু আশঙ্কা আছে। রাজশাহীতে থাকেন একজন বিখ্যাত সাহিত্যিক হাসান আজিজুল হক, তিনিও একটা সাক্ষাৎকার দিয়েছেন, আজকে এক পত্রিকা দেখলাম। সেখানে তিনি বলছেন মানুষ আতঙ্কে ভুগছে। তাহলে হত্যাকারীদের যেটা উদ্দেশ্য, প্রাথমিকভাবে সেটা সফল হয়েছে, তারা ভীতি এবং সন্ত্রাস ছড়াতে চায়। কিন্তু তাদেরও একটা কথা শেষ পর্যন্ত জানতে হবে, ভীতি এবং সন্ত্রাস দিয়ে মানুষ যে লক্ষ্য অর্জন করতে চায় সেটা কখনো অর্জন করতে পারে না। আমাদের দেশের ইতিহাস অন্তত নেই। আমরা জানি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে আমাদের দেশে কিছু লোক স্বাধীনতা সংগ্রামী বলে পরিচিত আমাদের কাছে, ব্রিটিশরা যাদের সন্ত্রাসবাদী বলতো, তারা এই পথে বহুদিন চেষ্টা করেছেন, কমসে কম 30 বছর। সেই বঙ্গভঙ্গ আন্দোলন 1905-এর আন্দোলনের সময় থেকে, যাকে আমরা ক্ষুদিরামের ফাঁসি বলি, এবং শেষ মধ্যে সূর্য সেনের ফাঁসি পর্যন্ত ধরেন, এই সময়ে এই আন্দোলন চলেছে। আমি বলি আমাদের একটা আত্মপরীক্ষার ব্যাপার আছে এখানে সমাজের। আমাদের দেশে প্রায় বামপন্থী রাজনৈতিক দলগুলোকে দেখা যায় এই ক্ষুদিরাম থেকে সূর্য সেনকে স্বাধীনতা সংগ্রামী হিসেবে চিত্রিত করে, কিন্তু তারা তাদের পদ্ধতির সমালোচনাটা করে না। এমনকি ব্রিটিশ শাসকদের মধ্যেও যারা ব্যক্তিগতভাবে কোনো অপরাধ করেছে, তারা ছাড়া অন্যদের হত্যা করার কোনো অধিকার বিপ্লবী হিসেবে আপনার থাকে না। কিন্তু সেটা আমরা প্রয়োগ করে দেখেছি আমাদের দেশের লোক। কিন্তু সেইটাকে যখন পর্যন্ত আমরা প্রাণ থেকে সমালোচনা না করে তাদেরকে বিপ্লবী হিসেবে বাহবা দেই, আমরা কিন্তু বিবেকের কাছে দায়বদ্ধ থাকি। এখনও বলছি যে ইসলামের নামে যদি কেউ হত্যা করে থাকে, এই প্রায় কথা হচ্ছে আপনি যেভাবে বললেন, ধরুন উনি কিছু লিখেছেন, আমি আন্দাজ করে বলছি তর্কের খাতিরে, তাই বলে তাকে হত্যা করতে হবে? এরকম আরও হত্যাকাণ্ড হয়েছে। কিছুদিন আগে নাজিমুদ্দিন বলে একটা ছেলে হত্যা হলো, এর আগে তো আমরা জানি যাদেরকে ব্লগার নামে হত্যা করা হচ্ছে। গোটা জিনিসটার মধ্যে আমাদের সমাজের অন্তরের একটা সংকট প্রকাশ পাচ্ছে। একথা অস্বীকার করা যাবে না যে আমাদের দেশের বেশিরভাগ লোক ইসলাম ধর্মাবলম্বী, কিন্তু ইসলাম ধর্মের মধ্যেও নানা বিষয়ে মতভেদ থাকে। ইসলাম ধর্মাবলম্বীদের সাথে অন্য ধর্মাবলম্বীদের মতভেদ থাকে, ধর্মের ভিতরে থাকে। তার সমাধান হিসেবে হত্যাকাণ্ড ইসলাম অনুমোদন করে না। সেটা করলেও ইসলামে যদি ইসলামী রাষ্ট্র হয়, সেখানেও আদালতের মাধ্যমে করতে হয়। সুতরাং যারা এটা আন্দোলনের নামে করছেন তাদেরকে ঠিক ইসলামপন্থী বলা যাবে না।
তারা যে নামই গ্রহণ করুক না কেন, তারা কাজটা করছেন যাকে বলে আমি বলবো হতাশার থেকে। অর্থাৎ রাজনৈতিকভাবে অন্যান্য আন্দোলনের পথ যখন মানুষের বন্ধ হয়ে যায় তখন মানুষ হত্যাকাণ্ডের পথ ধরে। এখানে আমাদেরও ভাববার বিষয় আছে, আমরা কি তাদের লক্ষ্য পূরণের জন্য সহায়তা করছি তাদেরকে? অর্থাৎ আমরা ভীত হওয়া মানে তাদেরকে সহায়তা করা, ভীত না হয়ে বরঞ্চ আমাদের মাথা ব্যবহার করা উচিত সমাজ থেকে এই অসুখ কীভাবে নির্মূল করতে হবে। আমরা প্রায় সময় বলে থাকি দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আপনি ধরেন যে দুজন তাকে হত্যা করতে এসেছিল তাদেরকে ধরলেন, শনাক্ত করলেন, বিচার করলেন, ফাঁসি দিলেন। এরকম ফাঁসি দেওয়া হয়েছে অনেককেই। শেখ বলে এক ভদ্রলোক ছিলেন না, ওই যে বাংলা শেখ আব্দুর রহমান, হ্যাঁ, তাদেরকে তো বিএনপির আমলেই তাদেরকে বিকশিত হতে দেখা গেছে, বিএনপির আমলেই তাদের বিচার এবং ফাঁসি হয়েছে, কিন্তু তাতে কমেনি। আর যে কথাটা আপনি বললেন বর্তমান সরকারও বলছেন এটা তথাকথিত দায়েশ বা ইসলামিক স্টেট, এরা নয়, এরা শুধু নাম প্রচার করছে। আমি মনে করি এই ব্যাপারে সরকারের কথার মধ্যে কিছুটা সেন্স আছে, কথাটা খারাপ নয়। এইখানে স্থানীয় নানা নামে নানা ধরনের জঙ্গি দল আছে, তারা যদি একটা জোটবদ্ধ হয়ে মনে করে যে আমরা অমুক আন্তর্জাতিক সংগঠনের পক্ষ থেকে কাজ করছি, যেমন ব্রিটিশ আমলে বলা হতো এখানে অল্প অল্প শ্রমিক ইউনিয়ন আন্দোলন হলে তাদের বলা হতো রাশিয়ার এজেন্ট, তাদের বলা হতো কমিউনিস্ট ইন্টারন্যাশনালের প্রতিনিধি। ভারতের কমিউনিস্ট পার্টি যখন প্রথম তৈরি হয় তখন এরকম অপবাদ দেওয়া হয়েছিল। মিরাট ষড়যন্ত্র মামলা, কানপুর ষড়যন্ত্র মামলা, সবগুলিতে অভিযোগ করা হয়েছিল এরকম আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। অত নাউজুবিল্লাহ আন্তর্জাতিক ষড়যন্ত্রের যোগাযোগই ছিল না, তারা শুধু ওদের বই পড়তো। কাজে এইখানেও ব্যাপারটা অনেকটা তাই। বাংলাদেশে ওই অর্থে তথাকথিত ইসলামিক স্টেট যেটা সিরিয়া ইরাকে যা করছে সেটা এখানে নেই, কিন্তু কেউ কেউ বাহাবা নেওয়ার জন্য এটা বলছে। আমাদের বরঞ্চ চিন্তা করে দেখা উচিত এই সমস্যা আমাদের জাতির মধ্যে কোন সংকটের কারণে উদ্ভূত হয়েছে, সেটার জন্য আমাদের বুদ্ধিজীবীরা, আমাদের সাহিত্যিকেরা, আমাদের রাজনীতিবিদরা, আমাদের ব্যবসায়ীরা এই বিষয়ে একটা সম্মিলিত কর্মপন্থা উদ্ভাবনের জন্য তাদের ভাবা উচিত। এখন যে পলিটিক্যাল ডিভাইড যেটা বলে বিএনপি আওয়ামী লীগের ডিভাইড বা অন্যান্য ডিভাইড, এর ফলে এটা প্রশ্রয় পাচ্ছে। এই জন্য আমাদের জরুরিভাবে জাতীয় রাজনৈতিক দিক থেকে এর মোকাবেলার জন্য আমি মনে করি আমাদের বুদ্ধিজীবী সংস্কৃতি কর্মীদের একটা আন্দোলন করা উচিত। এই কথা আমি শেষ করি ভাবে, আজকে ধরুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষকরা সমস্ত ক্লাস বর্জন করেছেন। গতকাল তারা জুবেরি ভবনে মিলিত হয়ে বলছিলেন সোমবার পর্যন্ত ধর্মঘট থাকবে। এই ধর্মঘট হচ্ছে কিন্তু নিজেরা শিক্ষা দেওয়া, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক নিহত হয়েছেন, সেই জন্য শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তারা সাড়া দেবে না। এটা কোন ধরনের ব্যাপার? আর প্রগতিশীল সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্রদের একটা সংগঠন, দুটো সংগঠন এই যে পরশুদিন অর্ধদিবসব্যাপী হরতালের ডাক দিয়েছে, কি জন্য? তনুসহ সকল হত্যাকাণ্ড করার জন্য। তাহলে এই যে আমরা ক্লাসিফাই করছি, এই হত্যাকাণ্ড হয়েছে এখানে, ওইখানে রয়েছে ওই হত্যাকাণ্ড হচ্ছে রাজশাহীতে, কুমিল্লাতে আন্দোলন হবে, রাজশাহীতে আন্দোলন হবে। এইটা কিন্তু সমাধান হিসেবে ভালো নয়। আমাদের ভাবতে হবে যে আমাদের রাজনৈতিক জীবনে একটা সংকট দেখা দিয়েছে বাংলাদেশের জাতি হিসেবে, এবং বিশেষভাবে আমি বলবো মুসলিম সমাজের নেতা বলে যারা পরিচিত আলেম সমাজ, এ ব্যাপারে তাদের করণীয় ভূমিকা অনেক বেশি। যে ইসলামের নামে যারা ইসলামকে বদনাম করছে তাদের সাথে তাদেরই মোকাবেলা করা উচিত। উদাহরণ দিয়ে আমি শেষ করি, দেওবন্দ মাদ্রাসা, মানে যারা দারুল উলুম মাদ্রাসা বলে পরিচিত, যেটা সারা ভারতে পৃথিবীতে যার খ্যাতি আছে, সেইখানে এই সমস্ত তালিবান এবং অন্যান্য যারা অর্থাৎ সশস্ত্র এবং নিরপরাধ মানুষকে হত্যামূলক আন্দোলন করে, তাদের বিরুদ্ধে তারা একটা সম্মেলন করেছিলেন কয়েক বছর আগে, এবং সেটাতে ভালো ফল পাওয়া গেছে। দারুল উলুম দেওবন্দ এবং অন্যান্য নাদোয়া ইত্যাদি মাদ্রাসার যে সমস্ত মৌলানারা একত্রিত হয়ে তারা বলছেন এদের সবচেয়ে বড় সংগঠন হচ্ছে জমিয়তুল উলামায়ে হিন্দ, যেটা ভারতের স্বাধীনতা আন্দোলনে কংগ্রেসেরও আগে ভারতের স্বাধীনতা দাবি করেছিল। তারা এই দাবি তুলছেন যে এইগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের এই উদাহরণটা বাংলাদেশের প্রচার করা উচিত। অনেকে এই কারণে অকারণে মাদ্রাসা শিক্ষাকে একচেটিয়া দোষী সাব্যস্ত করছেন, কিন্তু আপনি যদি তদন্ত করে দেখেন এই সমস্ত হত্যাকাণ্ডে অংশগ্রহণকারীদের মধ্যে অধিকাংশই মাদ্রাসা ছাত্র নয়। জি, আপনার কাছে আবার আসবো। আপনি শুরুতে বলেছেন যে অধ্যাপক রেজাউল করিম তার কোনো শত্রু ছিল না, তো উনি খুব একজন, আমিও মনে করি তাই গণমাধ্যমে এসে, কিন্তু এই ধরনের এই চতুর্থ হত্যাকাণ্ড রাজশাহী বিশ্ববিদ্যালয় 12 বছরে 4 জন, 12 বছরে, আমি আমার বক্তব্য ওইদিকেই নির্দিষ্ট করব। অধ্যাপক রেজাউল করিমের শত্রু ছিল না, উনি একজন প্রকৃত অর্থে শিক্ষক, একজন সংস্কৃতিজীবী, একজন লেখক, একজন বুদ্ধিজীবী ছিলেন। এটাই তো তার শত্রু হওয়ার জন্য এই বর্তমান সমাজ কাঠামোতে সবচেয়ে বড় বিষয়। তার কি প্রগতিবাদী চিন্তার বিরুদ্ধে আমাদের এই সমাজে কি প্রতিক্রিয়ার সেই গোষ্ঠীগুলো নেই? সেই জঙ্গি উৎপাদনকারী কিংবা জঙ্গি ভিতরে সমাজের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে যেসব জঙ্গিরা আছে, উগ্রপন্থীরা আছে, এরা কি অধ্যাপক রেজাউল করিমের শত্রু না? এরাই স্যার যেভাবে বলেছেন যে একটা সংগঠিত প্রকাশ্য রূপ না নিতে পেরে
কিংবা একটা সান্ত্বনার অংশ হিসাবে এই কাজগুলো করছেন। আমরা এই যে ঘটনা হত্যাকাণ্ডগুলো হচ্ছে, এটা কাপুরুষোচিত, বর্বরোচিত, আমরা যাই বলি না কেন, তো এই ঘটনা তো আজকেই প্রথম না। 4 জন অধ্যাপক, এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই প্রতিষ্ঠানটির পরপর 4 জন অধ্যাপককে আমরা এইভাবে হারাতে দেখেছি। তাই আমি সামাজিক মাধ্যমে দেখেছি মৃত্যুর মিছিল আর কত দীর্ঘ হবে। অধ্যাপক ইউনূস, অধ্যাপক তাহের, অধ্যাপক শফিউল, আমরা কি সেই তিনটা? সেটা একটা প্রশ্ন আপনাকে এটা হলো যেমন মৃত্যুর মিছিল কত দীর্ঘ হবে সেটা একটা প্রশ্ন, কিন্তু বিচারের বাণী আর কতদিন নিভৃতে আমি সেই প্রসঙ্গে আসছি। অধ্যাপক ইউনূস বলেছেন যে ভীতি হলে চলবে না, আমাদেরকে ব্রেন মানে মস্তিষ্ক খাটিয়ে এদের বিরুদ্ধে ইয়ে করতে হবে, একজন দুজনকে হয়তো শাস্তি দিয়ে হয়তো, কারণ ওরা কিভাবে অধ্যাপক রেজাউল দেখেন 7টায় বাসা থেকে বেরিয়েছে, 7:40 গাড়ি ধরবে, ওনার জীবন ধারণ, ওনার গতি প্রকৃতি, ওনার প্রতিদিনের রুটিন ফলো করত, এবং যারা করিয়েছে ওরা সুন্দরভাবে নিখুঁতভাবে করিয়েছে, এবং ওরা যে আছে ভিতরে ভিতরে যে খুঁটি গেড়ে আছে, যে বিভিন্ন রূপে যে আছে, এটা বোঝা যাচ্ছে। ইউনূস হত্যাকাণ্ডের কি আমরা দৃষ্টান্তমূলক শাস্তি করতে পেরেছি 11 বছরে 12 বছরে? অধ্যাপক তাহেরটা কি স্যার পেরেছি? কিংবা শফিউল আলম স্যারেরটা পেরেছি? পারিনি। যার ফলে এরকম বিচারহীনতা, এরকম মার্সি, কিংবা এরকম অবহেলা, বিচারের ফাঁক ফোকর, কিংবা এই যে উত্তপ্ত অবস্থা চলবে, আজকে রোববার, আগামী শুক্রবারের মধ্যে এই ঘটনা আবার মিয়ে যাবে আরেকটি হত্যাকাণ্ডের হয়তো ক্ষেত্র প্রস্তুত হবে আমাদের অজান্তে। কারণ এই প্রগতিবাদী, এই চিন্তাশীল, এই বুদ্ধিভিত্তিক সমাজ ব্যবস্থাকে ভেঙে দেওয়ার যে প্রক্রিয়া চলছে তারই অংশ হিসাবে এগুলো হচ্ছে। আপনি মনে করেন যে এখন দৃশ্যত কর্মকাণ্ড নাই, কিন্তু এ ধরনের আতঙ্ক, ভয় এবং এ ধরনের এমন একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে দেশকে অশান্ত করার জন্য। দেশে কোনো ব্যবসা আছে, বিনিয়োগ আছে, সবাই একটা ভিতর মধ্যে চলছে, এবং রাজনৈতিক কোনো সংকট নেই, দৃশ্যত রাজনৈতিক কোনো আন্দোলন নেই, অস্থিরতা নাই, কিংবা ওই ধরনের বড় ধরনের কর্মসূচি নাই, কিন্তু দেশকে একটি স্থবির কিংবা বন্ধা পরিবেশের মধ্যে আমরা বাস করছি না। এজন্য যেটা করণীয় সমাধান কি? স্বাভাবিকভাবে প্রশ্ন, একটা হত্যাকাণ্ড হবে, বিচার হবে। ইউনূস হত্যাকাণ্ডের বিচার যদি 2004 থেকে 10-এর মধ্যে হতো, 12-র মধ্যে হতো, অধ্যাপক তাহেরটা যদি হতো, শফিউল আলম সাহেবেরটা আমরা জেনেছি যে অধ্যাপক শফিউল আলমের হত্যাকাণ্ডে র্যাব এবং পুলিশ দুরকম তথ্য দিয়েছে, দুরকম তদন্ত প্রতিবেদন দিয়েছে, 2 ধরনের আসামিকে চিহ্নিত করেছে। তাহলে কোথায় হবে সমাধান? কাগজে দেখলাম বলে যে অধ্যাপক শফিউলের হত্যাকাণ্ডের সাথে মানে তার ব্যক্তিগত বিষয় জড়িত ছিল, মানে একটা রিপোর্টের সারমর্ম, অর্থাৎ তাকে যারা জঙ্গি তারা হত্যা করেছে, এটা ঠিক নয়। তাহলে যারাই ধরে নিলাম অধ্যাপক শফিউলের জমি নিয়ে কিংবা সম্পত্তি নিয়ে হত্যাকাণ্ড হয়েছে, সেটা তো বিচার নির্দিষ্ট করা যায়। হত্যাকাণ্ড তো হত্যাকাণ্ড, যে কারণেই হোক, সেটা তো সেজন্য তো আপনার হত্যার 302 ধারায় এটা বিচারযোগ্য, 300 আমলে নেওয়ার যোগ্য, কিন্তু আমরা এগুলো করতে পারিনি। আমি একটু আগে রানা প্লাজার যে বিচারহীনতার দিকটা আমি তুলে ধরলাম, এই এখনো বিচারহীনতার দিক প্রতিটি পর্যায়ে। আপনি স্যার বললেন তনু হত্যাকাণ্ড, সেই বিচারহীনতা। আমরা যদি বিচারহীনতার সংস্কৃতি যদি ধারাবাহিকভাবে এভাবে চলতে থাকে এবং বিচারহীনতার পরিবেশ যদি প্রতিষ্ঠিত হতে থাকে, তাহলে এ ধরনের হত্যাকাণ্ডই আমাদের ভাগ্যবরণ করতে হবে। যে প্রসঙ্গটা আপনি বলছিলেন যে আসলে যে মানুষের মধ্যে, যেমন একজন বুদ্ধিজীবী হাসান আজিজুল হক, তিনি যে লেখা লিখেছেন যে ওই প্রত্যেক মানুষের মধ্যে এখন একটা ভীতি বা সংখ্যা তৈরি হয়েছে। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখলাম যে বেশ কিছু শিক্ষকও, যারা শিক্ষক এবং একই সাথে অনলাইন রাইটার, তারাও বলেছেন যে তারাও ভীত, একথাটা বলেছেন। কিন্তু আপনি যেটা বলছেন যে ভীত হলে চলবে না, এটাকে আসলে মোকাবেলা করা দরকার, মানে বুদ্ধি খাটিয়ে বা সাংস্কৃতিক আন্দোলন করে সবাই মাঠে নেমে। যেমন একটা আপনি উদাহরণ দিলেন যে রাজশাহী ঘটনা, রাজশাহীতে কেন আন্দোলন হবে, সারা বিশ্ববিদ্যালয়ে কেন হচ্ছে না? সেই প্রশ্নটা আমারও, সবাই সব জায়গায় হচ্ছে না কেন, সবাই জেগে উঠছে না কেন? একটা অবশ্য বলেছেন রাজনৈতিক, আপনি ধরুন 1971 সালে পাকিস্তান আর্মি এই দেশে সশস্ত্রভাবে আক্রমণ শুরু করে 25শে মার্চ রাতে। পাকিস্তান আর্মির এই আক্রমণ সত্ত্বেও মানুষ ভীত হয়েছে বটে, কিন্তু মানুষ প্রতিরোধ ছেড়ে দেয়নি। তার বিরুদ্ধে মানুষ লড়তে পেরেছে, কারণ তখন তার উদ্দেশ্য, আদর্শ স্পষ্ট ছিল যে আমরা কিসের জন্য লড়ছি, কেন আমাদের আক্রমণ করছি। বর্তমানে যদি আপনি প্রত্যেকেই যদি আমরা একটা ইন্ডিভিজুয়াল অ্যাটমের মতো আলাদা আলাদা থাকি, তাহলে সবাই তো ভীত হবে। এই যে এতগুলি মানুষ ভীত হচ্ছে, এটা তো অদ্ভুত ব্যাপার। একে মিলে সম্মিলিতভাবে প্রতিরোধের কোনো সামাজিক আন্দোলন হচ্ছে না কেন? আমাদের মধ্যে সক্ষটা নেই কেন? যদি যে দেশ পাকিস্তান আর্মির মতো বলা হতো এশিয়ার দুর্ধর্ষতম সেনাবাহিনী, তাকে প্রতিরোধ করতে যে দেশ ভয় পায়নি, মার খেয়েছে বটে, তাই না, জলে পুড়ে মরে ছারকার হয়েছে, কিন্তু মাথা নোয়ায়নি। তাহলে আপনি আজকে বেশ কিছু সংগঠিত হোক, কিন্তু অতি ক্ষুদ্র কতগুলি গোষ্ঠী যারা ব্যাপক জনসমর্থন লাভ করেনি,
তাহলে তাদেরকে ভয় পাচ্ছেন কেন? তাদেরকে সাধারণ মানুষ ভয় পাবে কেন? হ্যাঁ, মানুষ সমস্ত প্রতিরক্ষার ভার যখন পুলিশের উপর দেবে তখন তো সে ভয় পাবেই। মানে যেটাকে আমরা গণপ্রতিরোধ বলি সেইটা নাই কেন আজকে? আজকে আমরা সবাই ইন্ডিভিজুয়াল। এখন আর সত্যি কথা বলতে গেলে অধ্যাপক রেহমান সুবহানকে আমার এক বন্ধু একবার জিজ্ঞেস করেছিলেন যে আপনি তো পাকিস্তান আমলে 2 অর্থনীতি তত্ত্বের প্রবক্তা ছিলেন, অর্থাৎ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান অর্থনীতি আলাদা, এইটা আপনারা বিকশিত করেছেন। এখন তো আপনার বয়স হয়েছে, 80 পার হয়েছে, বাংলাদেশ দেখে বর্তমানে আপনার কি মনে হয়? উনি সঙ্গে বলছেন বাংলাদেশ এখন 2 দেশ হয়ে গেছে। উনি বলছেন ধনীর দেশ আর গরিবের দেশ। উনি এটাই বোঝালেন। আগে ছিল 2 অর্থনীতি, এটা হলো 2 সমাজ। উনি বলছেন এই ব্যাপারটা সত্যি কিনা আমাদের দেখতে হবে। এখন টাকা দিলে সব কিছুই করা যায়, কিন্তু টাকা দিয়ে আর যাই হোক, যেটাকে আমরা বলি প্রেরণা, যার বলে পঙ্গুর হিমালয় লঙ্ঘনের দুঃসাহস হয়, যেটাকে আমরা কবি নজরুল ইসলাম বলছেন সৃষ্টি সুখ, আজ সৃষ্টি সুখের উল্লাসে, এটা হয় না। আমাদের সমাজে সবচেয়ে বড় বেদনাদায়ক একদিন জানেন কে কোন? ধরুন পাকিস্তান বলে আমরা বলতাম আমাদের টাকা নাই, একটা সাহিত্য পত্রিকা করতে পারছি না, তবু তখন সমকাল প্রবৃত্তি কত সাহিত্য পত্রিকা বেরোতো। এখন বাংলাদেশে রং বেরঙের দৈনিক কাগজ, সাপ্তাহিক কাগজ কম বের হয় নাই স্বাধীনতার পর থেকে, কিন্তু দেখবেন দৈনিক পত্রিকাগুলো আপনারা একটা দুটো সাহিত্য পাতা করেন দয়া করে সাহিত্যিকদের দলে রাখার জন্য, কিন্তু কোন সাহিত্য পত্রিকা দেশে আজ নাই, চিন্তার পত্রিকায় নাই। লিটল ম্যাগাজিন তো লিটল সে তো মরে যাবেই, কিন্তু এত বড় একটা দেশে সাহিত্য চিন্তা সমাজ চিন্তার মতো মাসিক বা ত্রৈমাসিক আপনি উল্লেখ করার মতো 5টা পত্রিকা বলেন তো আমাকে। এই যে একটা দুর্দশা হয়, এটা ভয়ঙ্কর দশা। কারণ নতুন পত্রিকা যারা করছেন তারা কেন করছেন আপনারাও জানেন, আমরাও জানি। তার সাথে যুক্ত হচ্ছে দিন দিন নতুন টেলিভিশন সামাজিক মিডিয়া হচ্ছে, অত লোকে পত্রিকা পড়ছে না। আমি সেটা নয়, যে কোনো মিডিয়াতে সেই চিন্তাশীল জাগরণের ডাক যেটা আমরা দিয়েছিলাম ঔপনিবেশিক আমলে, দিয়েছিলাম পাকিস্তান আমলে, শোষণের আমলে, কিন্তু আমাদের দেশ এখন স্বাধীন হয়েছে বলে আমরা মনে করি। তাহলে আমাদের সেই সামাজিক ঐক্যের জন্য, যে সামাজিক সমৃদ্ধির জন্য আমরা বলছি বাংলাদেশ অর্থনীতিতে উন্নতি করছে, আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছি, হয়তো আমরা চাঁদে যাব না কেন, আমরা বিজ্ঞানের সর্বোচ্চ শিখর আমরা স্পর্শ করব, কিন্তু প্রকৃত প্রস্তাবে আমরা কতটুকু এগুচ্ছি সেটার একটা প্রমাণ দেখা যায়। আমরা নিজেদের আত্মরক্ষা করতে পারছি না। সমাজে যারা চিন্তাশীল লোক তাদের যদি যে কোনো বাইরের লোক এসে হত্যা করে, ইরানে কি দেখেছি আমরা, মোসাদের পাঠানো বোমারুরা নিউক্লিয়ার সায়েন্টিস্টদের মেরে ফেলতেছে, দেখেছি না? কারণ তাদের একটা কারণ, আমাদের কে মারতেছে এইটা যদি মনে করেন, আমাদের পুলিশ যদি আমাদেরকে আপনাদের নিরাপত্তা দিতে না পারে, তাহলে এটা পুলিশের ব্যর্থতা, রাষ্ট্রের ব্যর্থতা। কিন্তু সমাজ যদি নিজে একটা সাহিত্য পত্রিকা বের করতে না পারে, অর্থাৎ সে তার মানসিক নিরাপত্তা দিতে না পারে, তাহলে তাকে আপনি কোন ভাষায় সমালোচনা করবেন? ভিন্ন ভাষায় যদি বলতে যাই, আমরা একটি সমাজ আছে, সমাজের বিভিন্ন গোষ্ঠী দল বিভিন্ন মত আছে, কিন্তু একটা সজীব এবং সক্রিয় সচেতন নাগরিক সমাজের একটা অনুপস্থিতি খুবই আমাদের দৃশ্যমান হচ্ছে। আমি এই সক্রিয় এবং সজীব সচেতন নাগরিক সমাজ সব দেশে আছে। এই নাগরিক সমাজ চিন্তা করবে, ট্র্যাক টু ভিন্ন খাতে আলোচনা করবে, চিন্তা করবে, মতামত বেরিয়ে আসবে। এই মতামত থেকে হয়তো যারা গ্রহণ করার করবে, তারা নীতি প্রয়োগ করবে, নীতি প্রণয়ন করবে। সেদিক থেকে আমরা কিন্তু পিছিয়ে আছি। এই নাগরিক সমাজের অনুপস্থিতি কিংবা নাগরিক সমাজের নিষ্ক্রিয়তা, ক্রমশ নিষ্ক্রিয়তা, পিছু হটার একটা প্রবণতা সম্প্রতি লক্ষণীয়। যার ফলে এই ধরনের ঘটনাগুলো ঘটবে, দুর্ভাগ্য আসবে, আমরা ট্র্যাজেডির পর ট্র্যাজেডি আমরা মোকাবেলা করব, দেখব, আহাজারি করব, কিন্তু ব্যাপারগুলো আমরা কিভাবে এটা সমাধান যদি না করতে পারি তাহলে তো এরকমই ঘটতে থাকবে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমরা প্রত্যাশা করি নাগরিক সমাজ জেগে উঠবে, যে আমাদের ভিতর যে ঐক্যের কথা বলা হলো সেটা ফিরে আসবে। আমরা যে আমাদের যে মানসিক দৈন্যতা সেটা আমরা কেটে উঠতে পারবো। এই প্রত্যাশা রেখে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন।